Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। বাংলাদেশের আজকে বিগ ডে। আজকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জয়ের সুবাস নিয়েই তৃতীয় দিন শেষ করেছে। ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে, তাছাড়া আর্চারিতে রৌপ্য পেয়েছে এবং হকিতে যদিও কিছুটা খারাপ করেছে বাংলাদেশ। এছাড়া বাকি সব কিছু পজিটিভলি যাচ্ছে। তবে বাংলাদেশ নেপাল এই ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি চলে যেতে চাই তার কাছে। নাইম, একাদশ আপনার কাছে কেমন লেগেছে ওভারঅল? যদিও সমিত সোমকে কিন্তু আজকে আমরা ফার্স্ট 11-এ পাচ্ছি না, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর এই ম্যাচে জয়ের গুরুত্বটা কি পরিমাণ প্রয়োজন বাংলাদেশের জন্য? আপনি নিশ্চয়ই স্টুডিওতে বসে মাঠের বাইরের যে উত্তেজনা বা যে উত্তাপ সেটা হয়তো টের পাচ্ছেন না। সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ যে খেলাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নেপাল ম্যাচের মাঝখান দিয়ে। আপনি জানেন যে 6টা পর্যন্ত কিন্তু মানুষ একদম শুনশান নীরবতা ছিল, মানুষ ঢুকছিল না। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন দেখছি কানায় কানায় পূর্ণ মোটামুটি গ্যালারি এবং মানুষ কিন্তু এখনও ঢুকছে। দর্শকদের যে ভালোবাসা, দর্শক যে স্রোত, তা কিন্তু ধীরে ধীরে মাঠের গ্যালারিমুখী হচ্ছে। আপনি একাদশ নিয়ে জানতে চেয়েছেন, একাদশ নিয়ে একটু বলতে হয়। বাংলাদেশের ফরমেশনটা কিন্তু আজকে হতে পারে 4-4-2, অর্থাৎ বাংলাদেশ মাত্র 2জন ফরওয়ার্ড নিয়ে মাঠে নামছে। 2জন ফরওয়ার্ড হচ্ছে রাকিব এবং ফাহিম। আপনারা জানেন যে বাংলাদেশের লাস্ট কয়েকটা ম্যাচে আমরা কিছুটা আনএক্সপেক্টেড একাদশ দেখেছিলাম, কিন্তু আজকের একাদশটা মোটামুটি এক্সপেক্টেড। কীভাবে এক্সপেক্টেড সেটা একটুখানি আমি আপনাদের বলতে চাবো। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লেফট ব্যাকে জায়ান আহমেদ শুরু করেছে। এর আগে আমরা দেখেছি হংকং ম্যাচেও কিন্তু, অর্থাৎ যেটা হংকংয়ের মাঠে ছিল সেখানে কিন্তু জায়ান প্রথম থেকে মাঠে নেমেছিল এবং জায়ান আজকেও ফার্স্ট 11-এ আছে এবং দুই জায়গায় দুই সেন্টার ব্যাক তপু বর্মন এবং তারেক কাজী তারা আছেন এবং রাইট ব্যাকে খেলছেন সাদ উদ্দিন। এবং আমরা যদি দেখি মাঝমাঠটা কিন্তু একদমই কম্প্যাক্ট, যারা কিনা মাঝমাঠ থেকে বল সাপ্লাই দেবেন, মাঝমাঠ থেকে গোলের জন্য বল শ্যুট করবেন, সেই জায়গায় কিন্তু হামজা আছেন। জামাল ভুঁইয়া ফ্যান ডিমান্ড, জামাল ভুঁইয়াকে সবাই প্রথম একাদশ হয়ে দেখতে চায়। আজকে কিন্তু কোচ হাভিয়ার কাবরেরা তাই কিন্তু ফার্স্ট 11-এ রেখেছেন এবং প্রথম থেকেই কিন্তু বাংলাদেশের ক্যাপ্টেন মাঠেই থাকছে। এবং তারপর তার পাশে আছে দুই সোহেল, অর্থাৎ সোহেল রানা সিনিয়র এবং সোহেল রানা জুনিয়র, দুজনে কিন্তু আসলে মাঝ মাঠে ফাহিম এবং রাকিবকে বল দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আপনারা জানেন যে আমরা এই ম্যাচটা কিন্তু ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে আমরা খেলছি, সেই হিসাবে বাংলাদেশ নিশ্চয়ই গোল বেশি যাবে। সেক্ষেত্রে ফরমেশনটা কিন্তু আমরা দেখতে পারি এখন আছে 4-4-2, অর্থাৎ আমরা কিন্তু 4-2-4ও দেখতে পারি। যদি বাংলাদেশ ফার্স্ট হাফে বেশ কিছু লিড নিতে পারে এবং বাংলাদেশ ভালো খেলে, তখন কিন্তু আসলে বাংলাদেশ পুরোপুরি অ্যাটাকিং জোনে চলে যাবে। এবং আমরা দেখতে পারি আগের ম্যাচে প্রথম 12 মিনিটে হামজা গোল করেছে, আজকেও আসলে সেরকম কিছু দেখলেও অবাক হব না। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ একটা সূচনা করছে এবং সব মিলিয়ে বাংলাদেশ যে একাদশটা নামাচ্ছে সেটা আসলে জয় পাওয়ার মতো। এবং আজকে যেহেতু প্রস্তুতি ম্যাচ এবং ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এটাতে কিন্তু র্যাঙ্কিংও একটা হিসেব নিকাশ আছে। বাংলাদেশ জিতলে কিন্তু র্যাঙ্কিং এগিয়ে থাকবে। সে কারণে আলামিন, সমিত সোম এবং যারা কিউবা মিচেল, যারা ফার্স্ট হাফে চান্স পায়নি, অর্থাৎ 17-18 জনকে কিন্তু হাভিয়ার কাবরেরা দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়ে প্র্যাকটিস করতে পারে এবং সেটা কিন্তু আসলে বাজিয়ে দেখতে পারে। সুতরাং সব মিলিয়ে আমরা আশা করছি বাংলাদেশ এই ম্যাচটাতে জয় পাবে এবং খুব ভালো ব্যবধানেই জয় পাবে। এবং মাঠে যারা আছে খেলা দেখতে এসেছে, মাঠে বাইরেও অনেক দর্শক আছে যাদেরকে একটু পরে নিশ্চয়ই শুভ আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করবে। তো এই ছিল আপাতত আমার কাছে ম্যাচের একাদশ নিয়ে সব শেষ। সঞ্জনা। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আরও বেশ কিছু আপডেট আমরা পেয়ে যাব। এদিকে শুরু হয়েছে বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচ। অলমোস্ট 1.5 মিনিটের মতন খেলা চলছে, যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তথাকথিত লকডাউন। প্রতিবন্ধকতা উপেক্ষা করে স্টেডিয়ামে হাজির হয়েছেন হাজারো দর্শক। বাধা বিপত্তি পেরিয়ে নারী সমর্থকরাও হাজির হয়েছেন মাঠে। নেপাল ম্যাচের জয়ের ধারাবাহিকতা ভারত ম্যাচ পর্যন্ত টেনে নেওয়ার প্রত্যাশা তাদের। নেপালের সাথে ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশে, তবে খেলার মাঠে সব কিছুই যে ফ্রেন্ডলি থাকবে না সেটাই কিন্তু বলছেন ভক্তরা। মাঠে লড়াইটা দেখার জন্য এসেছেন তারা। আমরা হচ্ছে ফুটবল লাভার একত, আর হচ্ছে যেহেতু বাংলাদেশের খেলা তো অনেক ভাল লাগছে খেলাটা, মানে দেখতে প্রত্যাশিত সবার কাছে আশা করা যায়। যেমন আলামিন ভাই আছে, মোসালেন ভাই আছে, তো হামজা ভাইয়া, তো সবার কাছে প্রত্যাশিত যে বাংলাদেশ জিতুক। আজকের প্রত্যাশাটা আমার আছে যে বাংলাদেশ আজকে ইনশাআল্লাহ জিতবে।
দেশের চলমান লকডাউন পরিস্থিতি কিন্তু দমিয়ে রাখতে পারেনি সমর্থকদের। নিজ দলকে সমর্থন জোগাতে তারা কিন্তু উপস্থিত হয়েছেন মাঠে। সেই সাথে নারী দর্শকের সংখ্যাও কিন্তু দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। যেহেতু আজকে লকডাউন, বাসায় বলছে যে আজকে খেলা দেখতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু আমরা ফুটবল প্রেমী তো খুব এক্সাইটেড ছিলাম যে মিস করা তো যাবে না, তো যেভাবেই পারি বাসা থেকে পারমিশন নিয়ে আজকে আসছি। এটা অনেক ভালো লাগছে। আর হচ্ছে কি আমরা এই ম্যাচটা থেকে 18 তারিখের ম্যাচটা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড। আর আমরা চাই যে আজকে বাংলাদেশ জিতুক। কোচ হ্যাভিয়ার ক্যাবরের পরিকল্পনা সবসময় প্রশ্নবিদ্ধ হলেও ভক্তরা চাইছেন এই ম্যাচে অন্তত সহজাতভাবে খেলুক তার শিষ্যরা, এবং সেই সাথে হামজা শমীদের উপস্থিতি দলে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মত তাদের। সেই সাথে ফাহমিদুলকে মিস করবেন তারা। ডিফেন্ডিং খেলাটাই ভালো, আপনার ডিফেন্সে ভালো, 4 পজিশনে 4-4-2 পজিশনে খেলাই বেটার আমার মনে হয়। ভাই যেহেতু বলছে ডিফেন্সই, আমি মনে করি অ্যাটাকিং খেলা উচিত। আর আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশ 2-0 গোলে জিতে। অনেক আশা নিয়ে আসছি, আর আমাদের আশা ছিল আমরা 18 তারিখ বাংলাদেশ ভারত ম্যাচটিতে আমরা টিকিট কাটবো, কিন্তু আসলে অন্তত দুঃখের বিষয় যে 3 মিনিটের ভিতরে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। 18 নভেম্বর বাংলাদেশের সামনে ভারত পরীক্ষা। তার আগে নেপাল ম্যাচটিকে তারা নিচ্ছে প্রিটেস্ট হিসেবে। এই ম্যাচের সফলতা তারা বয়ে নিতে চান ভারত ম্যাচেও, এমনটাই দাবি সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ নেপাল ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আমাদের সহকর্মী নাইমের পাশাপাশি সেখানে উপস্থিত আছেন নাসিফ শুভ। এবার সরাসরি তার কাছে চলে যেতে চাই। শুভ, ম্যাচ ঘিরে আসলে ওভারঅল নিরাপত্তা কেমন দেখেছেন এখন পর্যন্ত, সেখানকার পরিস্থিতি কি? আর দর্শকদের কথা আপনি বলছিলেন, আপনার রিপোর্টেই দেখছিলাম অনেক দর্শক এসেছেন, নারী সমর্থকরাও এসেছেন সেখানে। ওভারঅল গ্যালারিতে কি আসলে কানায় কানায় পূর্ণ হয়েছে দর্শকদের উপস্থিতি? সঞ্জনা, প্রথমে যে কথাটি জানিয়ে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরে, অর্থাৎ যে বাংলাদেশ নেপালের যে ফ্রেন্ডলি ম্যাচ চলছে ফিফা টায়ার 1-এর, তো এই ম্যাচে কিন্তু আসলে 17 থেকে 18,000 টিকিট আসলে ছাড়া হয়েছিল। আরও যেগুলো ভিআইপি যে টিকিটগুলো ছিল বা ভিআইপি আসরগুলো ছিল সেগুলো আসলে তারা ছাড়েনি বাফুফে। তো সেই ক্ষেত্রে আসলে বলে রাখতে চাই যে এই ম্যাচকে ঘিরেও কিন্তু উদ্দীপনা চোখে পড়ার মতন, কেননা আজকে তো লকডাউন পালন করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু সব কিছু উপেক্ষা করে দর্শকরা কিন্তু মাঠে এসেছেন। এবং আমি যদি আপনাকে দেখাতে চাই, তো আমি যদি ডানে দেখি যে এখানে কিন্তু নিরাপত্তা কর্মীরাও কিন্তু তারা কঠোর পরিশ্রম করছেন, সেই সকাল থেকে এখানে পরিশ্রম করছেন, কেননা এরই মধ্যে কিন্তু তারা বেশ কিছু লোককে বহিরাগত, অর্থাৎ যারা দেয়াল টোপকে আসলে ঢুকতে চেয়েছিল মাঠে, তো তাদেরকে কিন্তু তারা সেখান থেকে আসলে প্রতিহত করেছেন। তো সেই জায়গা থেকে আসলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের খেলাকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু প্রত্যাশা নিয়ে আছে। আমি যদি একটু ক্যামেরাটি পিছনে ঘুরাই, প্রাচীরের বাইরে যদি আমি দেখতে চাই, তো দেখা যাচ্ছে এখানেও কিন্তু অনেকে কিন্তু অপেক্ষা করছেন। আপনারা নিশ্চয়ই খেলা দেখার জন্য এখানে এসেছেন, ভিতরে ঢুকতে পারছেন না? টিকিট তো পাই না, কেমনে ঢুকুম ভিতরে? এখানে ভিতরে কেন তো বলাই হয়েছিল 7টার পর আসলে গেটটা বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে 7:30 পর্যন্ত ঢুকে দেওয়া হয়েছে, এখনও ঢুকেছে। এখানে আসলে দোষটা কি, যেহেতু আজকে লকডাউন ছিল আপনারা হয়তো যানবাহন পাননি, তো সেক্ষেত্রে আসলে বড় কোনো সবার দেরি সেই কারণে হ্যাঁ, আমি চাইছিলাম, আমি কক্সবাজার থেকে আসছিলাম, আমার বাড়ি পেকুয়া। আমি ওই খেলাটা চাওয়ার জন্য আমি অনেক কষ্ট করে আসি। আমি আমার যখন গেট লেট হয়েছে, আমি টিকিটটা পাই নাই, আমি ঢুকতে পারছি না। সঞ্জনা, মানে কতটুকু ভালোবাসা থাকলে সেই কক্সবাজারের পেকুয়া থেকে এসেছেন, এবং এখানে দেখতে পাচ্ছি কিছু কিন্তু লোকজন কিন্তু এরই মধ্যে কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছেন। তারা কিন্তু নিরাপত্তা প্রাচীর টোপকে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু টিকিট না থাকার কারণে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এবং যে গ্যালারি ঢোকার যে মেইন যে ফটক যেটা, সেটাও কিন্তু আসলে শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে যাতে নিরাপত্তা যাতে বিঘ্ন যাতে না ঘটায়। তো এখানে আসলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের ফুটবলের ক্রেজটা আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যখনই হামজা শমীদ ফাহমিদুল্লাহ বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন এবং সেই সাথে জায়েন আহমেদের মতন তারকা ফুটবলারও আছেন। তো সেই জায়গায় আসলে বাংলাদেশের ফুটবলে নতুন একটি আগমনী বার্তা আসবে এবং নতুন একটি আগমনী বার্তা দিচ্ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সব কিছুর পরেও দর্শকদের কিন্তু মাথায় রাখতে হবে নিরাপত্তা ব্যবস্থাটা, কেননা যেহেতু ফিফা টায়ার 1-এর ম্যাচ এই জায়গাটাতে চলছে, এখানে কিন্তু নিরাপত্তা অনেক বড় ইস্যু, কেননা পরবর্তী ম্যাচ কিন্তু ভারতের বিপক্ষে 18 নভেম্বর সেই ম্যাচটি রয়েছে। যদিও এশিয়া কাপের কোয়ালিফায়ারে এই ম্যাচে কোনো গুরুত্ব নেই, তবে গুরুত্বটা কিন্তু থাকবে বাংলাদেশ
যদি এই ম্যাচটাতে জিততে পারে তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে উন্নতির একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আসলে দর্শকদের কিন্তু এতটুকু ধৈর্যশীল হতে হবে এবং এখানে যারা দায়িত্বরত যারা নিরাপত্তা রক্ষীরা আছে তারাও কিন্তু বলছেন যে আসলে যে সময়টুকু দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে যতটুকু সময় ছিল সেটি দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সব শেষ। তানজানা, আপনাকে এত ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপাতত আপনি ম্যাচটা উপভোগ করুন এবং ম্যাচের খবরগুলো আমাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে জানাবেন। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই যে 2020 সালের আজকের এই দিনে নেপালের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। সেই দিনের পুনরাবৃত্তি আজকে ঘটবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায়। তবে এবারে যেতে চাই ক্রিকেটের খবরে। শুরুতেই যেমনটা জানাচ্ছিলাম যে জয়ের সুবাস নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশের টেস্ট দল। এদিকে সিলেটে তৃতীয় দিন শেষে এখনও 215 রানে পিছিয়ে সফরকারীরা। মাহমুদুল হাসান জয় আর নাজমুল শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে 86 রানে 5 উইকেট হারিয়ে দিন শেষ করেছে আইরিশরা। জয়ের সামনে তামিম, সাকিব, মুশফিকদের পাশে নাম লেখানোর সুযোগ, তো মুমিনুল অপেক্ষায় ছিলেন আরেকটি টেস্ট সেঞ্চুরির। এমন সমীকরণ নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু দুই টাইগার ব্যাটারের সকালটা আক্ষেপেই পুড়িয়েছেন আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থি। ডাবল সেঞ্চুরি থেকে 28 রান দূরে থাকতে ফেরান জয়কে। এরপর 82 রান করে স্লিপে ক্যাচ দিয়ে আক্ষেপ নিয়ে ফেরেন মুমিনুলও। শান্তর সাথে জুটির পথে 99তম টেস্ট খেলতে নামা মুশফিক কাটা পড়েন 23 রানে। ততক্ষণে স্কোরবোর্ডে জমা 4 উইকেটে 425 রান। এরপর শান্ত লিটনের 98 রানের জুটি। 60 রান করে লিটন ফিরলেও টেস্ট ক্যারিয়ারে 8ম সেঞ্চুরি তুলে নেন শান্ত। তাতে টেস্টে প্রথমবার এক ইনিংসে বাংলাদেশের শীর্ষ 4 ব্যাটার খেলেছেন 50 রানের ইনিংস। ব্যক্তিগত 100 রানে শান্ত ফিরলে খুব বেশি দূর যেতে পারেননি মিরাজ হাসান মুরাদরা। শেষ পর্যন্ত চা বিরতির পর 8 উইকেটে 587 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5 উইকেট শিকার করেন ম্যাথু হেমফ্রিস। 301 রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে আইরিশরা। দলীয় 14 রানেই প্রথম আঘাত হানেন নাহিদ রানা। অভিষিক্ত কারমাইকেল বোল্ড হয়ে ফেরেন 5 রানে। এরপর 43 রানে পল স্টার্লিং ফিরলে একে একে সাজঘরের পথ ধরেন টেক্টর, ক্যাম্পার, টাকাররা। তাতেই মুখ থুবড়ে পড়ে আইরিশদের ব্যাটিং। শেষ পর্যন্ত 5 উইকেটে 86 রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এখনও 215 রানে পিছিয়ে আছে আইরিশরা। সিলেট টেস্টে এখন শুধুই অপেক্ষা আইরিশদের বিপক্ষে বাংলাদেশের বড় একটা জয়ের। ব্যাটারদের রান পাহাড়ের পর বোলারদের বোলিং দাপট, যে দাপটটা অব্যাহত থাকলে অনুমান করাই যায় চতুর্থ দিনের সকালেই হয়তো জয়টা নিশ্চিত করতে পারবে টিম টাইগার্স। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। হাতছানি ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি স্পর্শ করার, যদিও সেটা পারেননি মাহমুদুল হাসান জয়, সেজন্য আক্ষেপও আছে। তবে জয় খুশি লম্বা সময় পর জাতীয় দলে সেঞ্চুরি দিয়ে ফিরতে পেরে। পাশাপাশি মনে করেন শুক্রবার সকালে দ্রুত 2টো উইকেট নিতে পারলে খুব সহজেই আসবে বড় জয়। হ্যাঁ, অবশ্যই একটু হতাশ, কারণ আমার লাইফে প্রথম ডাবল 100 হতো। যদি আমি ক্যারি করতে পারতাম, আমি বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত। অল ওভার বলবো আমি হ্যাপি, কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসছি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি। আমি বলবো যে আমি খুব হ্যাপি। খুব ভালো শেষ হয়েছে। আমরা শেষের দিকে তাইজুল ভাই, মুরাদ খুব ভালো ফিনিশ করেছে এবং কালকেও হয়তো আমরা যদি আর্লি মর্নিংয়ে 1-2 উইকেট নিতে পারি তখন ওদের লেট অর্ডার ব্যাটিং চলে আসবে, তখন আরও ইজি হয়ে যাবে, হয়তো বা কালকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্স থাকবে খেলা। এদিকে ইসলামিক সলিডারিটি গেমসে ইতিহাস গড়তে ফাইনালে কিছুক্ষণ পর লড়বেন জাবেদ ও খই মারমা জুটি। এর আগে টেবল টেনিসে বাহরাইনকে 3-1 সেটে হারিয়ে রৌপ্য নিশ্চিত হয় তাদের। স্বর্ণপদকের লড়াইয়ে প্রতিপক্ষ তুরস্ক। সৌদি আরবে আসরটি কভার করছেন আমাদের সহকর্মী মুজতবিন খান। সরাসরি চলে যেতে চাই তার কাছে। তারিক, নিশ্চয়ই শুনতে পারছেন, ফাইনাল ম্যাচটা তো কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। সেখানকার আপডেট কেমন, এনভায়রনমেন্ট কেমন, সবশেষ যে অবস্থা আছে বিস্তারিত আমাদের জানাবেন। সঞ্জনা, ফাইনাল ম্যাচটি শুরু হবে এখানকার স্থানীয় সময় 5:30 এবং বাংলাদেশ সময় রাত 8:30।
যেটি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলছিলেন যে টেবিল টেনিসে আসলে ইতিহাস হয়েছে। আজকে খুব ব্যস্ত দিন দেশের ক্রীড়াঙ্গনের জন্য, বিশেষ করে ক্রিকেটে খুব ভালো একটা দিন গেছে টাইগারদের। ফুটবলে নেপালের বিপক্ষে লড়ছে হামজা শমীমরা, আর ইসলামিক সলিডারিটি গেমসও কিন্তু একটা ইতিহাস হয়ে গেল। বিশেষ করে গত আসরটা ইসলামিক সলিডারিটির পদক শূন্য ছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ টেবিল টেনিসে ফাইনাল খেলছে মিক্সড ডাবলস, সেখানে বাংলাদেশের জাভেদ এবং খুবই মারমা তারা দারুণ পারফরমেন্স করেছেন। এখন তাদের ফাইনাল টেস্ট বলা যায় যে স্বর্ণ পদকের লড়াই, সেই তাদের পুরস্কারের বিপক্ষে। তবে দর্শকদের একটা কথা একটু বলে দিতে চাই, এই ম্যাচটা খুব কঠিন ম্যাচ হবে, কারণ তুরস্ক খুবই এগিয়ে এবং শক্তিশালী দল তারা মিক্সড ডাবলসে। নিঃসন্দেহে মারমা এবং জাভেদ তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এবং এবারে আসলে এটা অনেক বড় প্রাপ্তি টেবিল টেনিসে। এর আগে কোনো আসরে এত বড় আসলে কখনোই পদক জেতা হয়নি বাংলাদেশের জন্য। সেটা কিন্তু বাংলাদেশ এবার এই ইসলামিক সলিডারিটি গেমসে তারা কিন্তু করে দেখিয়েছে। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে ভারত তুলনাও আমাদের 3টি পদক এসেছে, ব্রোঞ্জ পদক এসেছে, এবং সেটিও কিন্তু ইতিহাস এই ইসলামিক সলিডারিটি গেমসে। এবং বড় আসরে যদি বলা হয় সেই হিসেবে কিন্তু ভারত তুলনাও এসএ গেমস বাদে কিন্তু কখনো আমাদের পদক আসেনি। সেই কাজটি করেছেন বাংলাদেশের একরা। এবার টেবিল টেনিসের স্বর্ণ পদকের যে লড়াইটা লড়বেন জাভেদ এবং খুবই মারমা, তারা কিন্তু যদি বলা যায় না যে তুরস্ক শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু তারা তাদের সেরাটা দিতে পারলে নিঃসন্দেহে হয়তো স্বর্ণ পদকও বাংলাদেশ জিততে পারে আসবে, এবং সেটি কিন্তু আমরা এখানে প্রত্যাশা করছি। এবং বাহরাইনে তারা যেভাবে বাহরাইনের বিপক্ষে সেমিফাইনালে যেভাবে খেলেছে, নিঃসন্দেহে সেটা অনবদ্য পারফরমেন্স কিন্তু তারা দেখিয়েছে। বিশেষ করে বাহরাইন টেবিল টেনিসের শক্তিশালী, তারা কিন্তু খুব একটা পাত্তা পায়নি। প্রথম সেটটা বাংলাদেশ জিতেছিল, সেকেন্ড সেটটাতে বাহরাইন ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু পরের দুইটা সেট বাহরাইনকে উঠিয়ে দিয়েছে জাভেদ এবং খুবই মারমা যদি। ফাইনালেও আমরা সেরকম একটা লড়াইয়ের প্রত্যাশা করছি, এবং এই দুই তারকা টেবিল টেনিসে বাংলাদেশে তাদের টেলিভিশনের মাধ্যমে সমর্থকদেরকে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তারাও জানিয়েছেন জমাট একটা লড়াই হবে, এবং সেই লড়াইয়ের প্রস্তুতি নিয়েই কিন্তু তারা মাঠে নামবেন। একদমই তাই। সেক্ষেত্রে বলা যায় উইন উইন সিচুয়েশন। জিতলে তো স্বর্ণপদক পাচ্ছেই বাংলাদেশ, এবং হারলেও খুব একটা যে ক্ষতি হচ্ছে তা না, রৌপ্য তো আমরা অলরেডি নিশ্চিত করে ফেলেছি। আর এই পর্যায়ে অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে। আর এবারে সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টেক অ্যান অ্যাক্টার। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড দ্বৈত ইভেন্টের ফাইনালে ভারতের কাছে 151-153 ব্যবধানে হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের হিমু বাছার ও বন্যা আক্তার জুটিকে। তবে নিজেদের ব্যক্তিগত জীবনের শত বাধার পরও আলো ছড়াচ্ছেন দুজনেই। আপাতত স্বপ্ন অলিম্পিকে খেলে বাংলাদেশকে পদক উপহার দেয়া। অপরদিকে দ্বিতীয় সেশনে আবারও পদকের আনন্দে মেতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ টাইপের চেন সি ইউকে 145-144 করে হারিয়েছেন কুলসুম আক্তার মনি। গত 4 দিন আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় স্টেডিয়ামে, কিন্তু বহুল আলোচিত বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচকে ঘিরে পাল্টাতে হয়েছে ভেন্যু। ফলে তাদের ফাইনাল ম্যাচের গন্তব্য হয় আর্মি স্টেডিয়ামে। তবে প্রত্যাশিত রেজাল্ট হয়নি দেশের আর্চারদের। কম্পাউন্ড দ্বৈত ইভেন্টের ফাইনালে ভারতের কাছে 151-153 ব্যবধানে হেরেছেন বাংলাদেশের দুই আর্চার হিমু বাছার ও বন্যা আক্তার জুটি। স্বর্ণপদক জয়ের বদলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। 3 বোন, 1 ভাই ও বাবা মাকে নিয়ে বন্যার পরিবার। যে পরিবারের মেজো মেয়ে, বন্যাকে নিতে হয়েছে পুরো সংসারের দায়িত্বভার। 2021 সালে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তার বাবা শেখ খালেদ। বড় বোনের হয়ে গেছে বিয়ে। একমাত্র উপার্জনের ব্যক্তি বন্যা। একসময় বাংলাদেশ আনসারে চাকরি করলেও সম্প্রতি চুক্তিভিত্তিক হিসেবে খেলছেন বাংলাদেশ বিমান বাহিনীতে। প্রায় 9 বছরের আর্চারি ক্যারিয়ারে প্রথমবার এশিয়ান পদক মঞ্চে উঠেছেন বন্যা, আর প্রথমবারই জিতেছেন রূপা। যেহেতু সবাই আমাকে চিনছে, তো ভালো একটা রেজাল্ট করছি, পরবর্তীতে যেন সেম ইয়াটা ধরে রাখতে পারি, ধারাবাহিকতা ধরে রাখতে পারি, যে আমি যেন নেক্সট টাইমে ভালো কোনো রেজাল্ট দেই, তারা আমাকে ভুলে না যাক, আর তাদেরও আমি খুশি করতে পারি, দেশকে খুশি করার ট্রাই করব, যেন আমি দেশকে কিছু দিতে পারি। অন্যদিকে আর্চারি খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলো ছড়াচ্ছেন হিমু বাছার। বিকেএসপিতে 2017 সালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আর্চারিতে শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। পড়াশোনা শেষে বিমান বাহিনীতে সৈনিক হিসেবে স্থায়ী চাকরি করছেন। বিমান বাহিনীর এই চাকরি অবশ্য তার হয়েছে 2023 সালে। পদক জয়ের পর নিজ পেশায় পদোন্নতির আশা করছেন হিমু। যতটুকুই হয়েছে আসলে এটাকে আমরা অনেক কম বলতে পারতেছি না। যা হয়েছে উপরওয়ালা যেভাবে নির্ধারণ করে রাখছিল সেভাবে হয়েছে। এটা তো আমরা মোটামুটি অনেকটা খুশি। তো আশা করব পরবর্তীতে আমরা যেন দেশকে আরো ভালো কিছু দিতে পারি।
হিমু আর বন্যা জানান দিলেন, সুযোগ সুবিধা যদি আরো একটু ভালো হতো স্বর্ণজয়টা খুব একটা কঠিন ছিল না তাদের জন্য। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।